my homestay area. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, কিন্তু এই ভিডিওটা একটু অন্যরকম হবে। এটা তোমরা কল্পনাও করতে পারছো না কি টাইপসের ভিডিও হবে। প্রত্যেকটা ট্রিপে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো সারা জীবন মনে থেকে যায়। আমাদের সাথেও কিছু এমনটাই ঘটেছিল। মানে শুরুটা এমন হয়েছিল যেটা আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারবো না তোমাদের সঙ্গে। সেদিন খুব ভোরে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে। আমাদের বাড়ি কৃষ্ণনগরের কাছাকাছি। খুব ভোরে দুটো বাইক নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্ল্যান করেছিলাম যদি দিনের আলোয় শিলিগুড়িতে পৌঁছে যায় তাহলে শিলিগুড়িতে থাকবো না, আস্তে আস্তে এগিয়ে যাব লাভার দিকে। কিন্তু যদি রাত হয়ে যায় শিলিগুড়ি পৌঁছাতে তাহলে সেই রাতটা শিলিগুড়িতে কাটাবো, তার পরের দিন পাহাড়ের পথে বেরোবো। এইরকমই প্ল্যান করেছিলাম সবাই মিলে। সারাদিন সবকিছু একদম ঠিকঠাক চলছিল, রাস্তা ভালো, আবহাওয়া ভালো, সবাই মজা করতে করতে এগোচ্ছিলাম। যেখানে ইচ্ছে হচ্ছিল দাঁড়াচ্ছিল, খাওয়া দাওয়া করছিলাম। ঠিক বিকেল 4টের সময় আমি ওদের থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার আগেই ছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোন করেছিল উজ্জ্বল, মানে সুরাজের গাড়ির থেকে উজ্জ্বলের ফোন আসলো। ফোন ধরতেই ও বলল দাঁড়া, আমাদের বাইকের পিছনের চাকা লিক হয়ে গেছে। আমি এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে বাইক ঘুরিয়ে ওদের কাছে ফিরে গেলাম। গিয়ে দেখি সত্যিই চাকার অবস্থা খারাপ, আশেপাশে কোনো পাংচারের সারানো দোকানও নেই। তখন একজন বললেন সামনে 4-5 কিলোমিটার দূরে একটা ছোট বাজার আছে, ওখানে পেয়ে যাবে। না, আমাদের কোনো অপশান না থাকে আমরা ঠিক করলাম যেভাবে হোক গাড়িটা ওখানে পৌঁছাতেই হবে। কিন্তু তখনও বুঝতে পারিনি আসল ঘটনাটা তখন শুরুই হয়নি। তারপর যা হলো সেটা আজও ভুলতে পারি। সুরাজের বাইকের তো পিছনের চাকা লিক হয়ে গেছিলো, তো ওকে আমি বললাম তুই সিঙ্গেলে যতটা পারিস এগো, আমরা পিছন থেকে আসছি। ওই সময়টা সামনে নিলেই ভাবছিলাম যে রওনা দিতে পারবো, কিন্তু তখনও বুঝতে পারিনি আসল পরীক্ষাটা আমার জন্য অপেক্ষা করছিল। ওদিকে সুরাজ ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিল, আমি পিছন থেকে গিয়ে ভাবলাম একটু ঠেলে দেবো। আর ওদিকে ওখানকার লোকালসরা বলছিল যে সামনে বাজার আছে, তো ভাবলাম সেখানে পৌঁছালে হয়তো পাংচার সারানোর দোকান পাওয়া যাবে। কিন্তু হঠাৎ করেই আমার বাইক বন্ধ হয়ে গেল। প্রথমে মনে হলো হয়তো ভুল করে মানে গিয়ারে পড়ে গেছে, ওই জন্য হয়তো বেশি গিয়ার ছিল, কিছু একটা হবে, তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আবার সেলফ দিলাম, কোনো সাড়া নেই। 1বার 2বার 5বার, তারপর কিক মারলাম, তবুও হয় না। বারবার চেষ্টা করেও বাইক স্টার্ট হলো না। আমি একদম অবাক হয়ে গেলাম, কারণ বাড়ি থেকে বেরোনোর আগে আমি নিজের হাতে মানে একদম পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করেছি। আমার ধরো 10 লিটারের ট্যাঙ্ক ফুল করেছিলাম। সেই হিসাব অনুযায়ী তখন অনেকটা তেল থাকার কথা। ট্যাঙ্ক নাড়িয়ে দেখলাম ভেতরে তেলের শব্দ পাচ্ছি। তাহলে সমস্যা কোথায় কিছুই বুঝতে পারছি না। একদিকে বন্ধুর বাইকের চাকা পাংচার, আরেকদিকে আমার বাইক স্টার্টই নিচ্ছে না। সেই মুহূর্তে কী করব সত্যি মাথায় কিছু আসছিল না। তারপর আমি উজ্জ্বলকে বললাম তুই একটা বোতল নিয়ে সামনে বাজার থেকে পেট্রোল নিয়ে আয়, আমি এখানে চেষ্টা করে দেখছি। সঙ্গে সঙ্গে ওখানে একটা লোকালও এসেছিলো, ও বললো আমি বাজারের দিকে যাব। তোর লোকালের সঙ্গে পাঠিয়ে দিলাম উজ্জ্বলকে। আমি আর আমার বাইক রাস্তার এক ধারে দাঁড়িয়ে রইলাম। সে অচিন গ্রাম, ধূর গ্রাম বলা চলে। সময় যেন আর কাটতে চাইছিল না। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, ধীরে ধীরে বিকেলের আলো কমে আসছিল। হালকা জঙ্গল মতো হওয়ায় চারপাশটা আরো নির্জন লাগছিল। ঠিক তখন একটা অদ্ভুত বিষয় আমার নজরে পড়লো। যেই পাশ দিয়ে যাচ্ছে সবাই প্রায় একই কথা জিজ্ঞেস করছে, কি ভাই তেল শেষ? আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি তো কাউকে বলিনি আমার বাইকে কি সমস্যা। আমি এমনিই দাঁড়িয়ে রয়েছি বাইক সাইড করে। তাহলে সবাই একই প্রশ্ন কেন করছে? একজন গেল, দুজন গেল, তারপর আরো কয়েকজন, সবাই একই কথা। আরো আশ্চর্যের বিষয় হলো আমি দাঁড়িয়ে থাকার সময় আরো কয়েকটা বাইক ওই এলাকায় এসে থেমে গেল। কারো বাইক স্টার্ট নিচ্ছে না, কেউ আবার বোতল হাতে কোথাও পেট্রোল আনতে যাচ্ছে। সবটাই মানে একটা কাকতালীয় মতো বিষয়টা হচ্ছে। কিন্তু তখন দাঁড়িয়ে থেকে বিষয়টা সত্যি অদ্ভুত লাগছিল। ঠিক তখনই রাস্তার পাশে কয়েকজন লোকাল মানুষকে দেখলাম যে মানে বাড়ির কাজ করছে, রাজমিস্ত্রির মতো কাজ করছে। তা আমি ওদের কাছে গিয়ে বললাম, দাদা একটা কথা জিজ্ঞেস করবো? তো মানে আমার কথা জিজ্ঞেস করবো, ও তো দেখেছে আমার গাড়ি নিয়ে ওখানে রাস্তার ওখানে আমি দাঁড়িয়ে আছি। হাসতে হাসতে বলছে, কি তেল শেষ? আমি অবাক, চমকে গেলাম। আমি পুরো ঘটনাটা খুলে বললাম। উনি একটু চুপ করে থেকে বললেন, দেখো ভাই, আমরা নিশ্চিত করে কিছু বলতে পারি না, কিন্তু এই জায়গাটা নিয়ে অনেক পুরনো গল্প প্রচলিত আছে। ছোটবেলা থেকে এসব শুনে আসছি। আমি বললাম কি গল্প? উনি বললেন, লোকজন বলে বহু বছর আগে এলাকায় একজন মহিলার মৃত্যু ঘটেছিল। মানে
একটা ঘটনা ঘটেছিল মৃত্যুর, পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরেছিল এরকম কিছু একটা। তারপর থেকে নাকি অনেকে দাবি করেন যে এই জায়গায় এসে গাড়ি বা বাইক অদ্ভুত সমস্যা হয়। আমি জানি না কথাগুলো কতটা সত্যি, হয়তো এটা শুধু লোকমুখে প্রচলিত একটা গল্প, হয়তো আমাদের বাইকের সমস্যার পিছনে সম্পূর্ণ যান্ত্রিক কারণ ছিল। কিন্তু তখনকার পরিস্থিতিতে অন্ধকার নামছে, আমার কাছে কেউ নেই, উজ্জ্বলকে আমি পাঠিয়ে দিয়েছি তেল আনতে লোকালসের সঙ্গে, আর ও গাড়ি ঠেলতে ঠেলতে বাজারে নিয়ে যাচ্ছে, বাইক স্টার্ট নিচ্ছে না, আর চারপাশে মানুষ একই কথা বলছে। সব মিলে পরিবেশটা সত্যি একদম অস্বস্তিকর হয়ে উঠেছিল। প্রায় 40-45 মিনিট পর উজ্জ্বল ফিরে এলো। ও এক বোতল পেট্রোল নিয়ে এসেছিল, আমার তেল ঢাললাম, তারপরে আবার সেলফ দিলাম। এবার একবারে বাইক স্টার্ট নিল। সেই মুহূর্তে যেন বুক থেকে একটা বড় পাথর নেমে গেল। তারপর আর 1 মিনিটও দেরি করিনি, যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে পড়লাম। সেদিনের ঘটনার জন্য আমাদের প্রায় 2 ঘন্টা দেরি হয়ে গেছিল শিলিগুড়ি পৌঁছাতে। আজও যখন সেই রাস্তার কথা মনে পড়ছে না, ভাবছি যে কি রাস্তা থেকে পেরিয়ে এসেছি। আমি নিশ্চিত করে বলতে পারি না আসলে কি হয়েছিল। হয়তো এটা একটা নিছক কাকতালীয়, হয়তো পুরো বিষয়টা খুব সাধারণ যান্ত্রিক ব্যাখ্যা আছে, আর হয়তো লোকালদের মুখে শোনা এই গল্পটা শুধু একটা গল্পই। কিন্তু ওই বিকেলের অনুভূতিটা, সেটা আজও ঠিক আগের মতোই মনে আছে। আপনি হলে কি ভাবতেন? সবটাই কি কাকতালীয়, নাকি এমন কিছু ঘটনা আছে যেগুলো ব্যাখ্যা আমরা এখনো জানি না? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। लावा सेल्फी व्यू पॉइंट इधर। যাই হোক, সেই ঘটনার পর আমরা আর কোথাও দাঁড়াইনি, যত তাড়াতাড়ি সম্ভব শিলিগুড়ি ঢুকে গেছিলাম। সারাদিনের ক্লান্তি আর তার উপর সেই অদ্ভুত অভিজ্ঞতা সব মিলিয়ে সেদিনের রাতটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। পরের দিন সকাল সকাল বেরিয়ে আবার নতুন একটা যাত্রা শুরু করে, দেখতে পাচ্ছ শিলিগুড়ি ছেড়ে পাহাড়ের দিকে চলে এসেছি। তিস্তা নদীর পাশ দিয়ে এগোতে এগোতে একের পর এক পাহাড়ি বাঘ, ঠান্ডা হাওয়া আর সেই অসাধারণ দৃশ্য, আগের দিনে সব ক্লান্তি যেন ধীরে ধীরে কোথায় মিলিয়ে গেল। অবশেষে আমরা পৌঁছে গেলাম লাভা সেলফি ভিউ পয়েন্ট। সামনে শুধু পাহাড়, মেঘ আর প্রকৃতির এক অন্যরকম রূপ। সেই মুহূর্তে মনে হচ্ছিল এত দূরের পথ, এত ঝামেলা, সবকিছু যেন এই একটা দৃশ্যের জন্যই সার্থক। কিন্তু এটাই ছিল না আমাদের ট্রিপের সবচেয়ে সুন্দর মুহূর্ত। এর পরের দিন আমরা রিসর্ট থেকে যেগুলো দেখেছিলাম সেটা আজও ভাষায় প্রকাশ করা, সেই গল্পটা থাকছে পরের ভিডিওতে। যদি এই যাত্রার পরের অধ্যায় মিস করতে না চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই দেখা হবে পার্ট 2-তে। ততক্ষণের জন্য কম আছে কেন বুঝলি? বি সেফ, রাইড সেফ। শ্বাস আটকে যাচ্ছে, मतलब শ্বাস ফুল রে। इधर से व्यू देखो गाइस। Head southwest on National Highway 717A. পুরো ফগি হয়ে গেল হঠাৎ করে, এখন সূর্য ছিল, ক্লিয়ার ছিল। আর ইধার কি আছে, আরো উপরে যাওয়া যাবে। যাবি উঠা কিন্তু এই গাছে। নিশিত ঘরে থাক, তুই ঘরে থাক। নিশিতের উদ্দেশ্যে মেসেজ তো অবশ্যই করবো, অবশ্যই করবো। এই কি করছিস? নিচে তাকিয়ে হাট, ডান দিকে গড়িয়ে যাচ্ছিল এক্ষুনি মাল। এই মাল করলে রাত তোলা যাবে না। ওদিক দিয়ে থাকুন, ওদিক দিয়ে থাকুন, এখানে কিছু আছে? পুরো জঙ্গল সেরকম নেই। আমার কাছে একটা আছে। ওইখানে তো পাহাড়ে এসে মুচ্ছে। যাস না দিকে, কত আছে। Continue on. জানি না তোমাদের জন্য কতটা ভিডিও করতে পারবো। অনেকদিন পর ভিডিও দিতে চলেছি। শ্বাস
আজকে আস্তে আস্তে অনেকটা উপরে এটা। এটা হচ্ছে লাভা সেলফি ভিউ পয়েন্ট, জায়গাটার নাম। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, দিল খুশ হয়ে গেছে। আর এখন ডাইরেক্ট যাবো আমরা রিসর্ট। আমরা প্রথমে ঠিক করেছিলাম লাভায় থাকবো, লাভায় হোমস্টেটা নেব, কিন্তু লাভায় থাকলে কাঞ্চনজঙ্ঘাটা অত ভালো দেখা যায় না, যদিও ক্লিয়ার থাকে। আমরা ঠিক করেছি রিসর্ট চলে যাবো। রিসর্টে কাঞ্চনজঙ্ঘা দেখার একটু চান্সটা বেশি, সেই কারণে রিসর্টে হোমস্টে একটা কথা বলেছি, ওখানে ওর সাথে গিয়ে কন্ট্যাক্ট করে নেবো, পৌঁছে তারপরে দেখা হচ্ছে।